তো ফাইনালি এআইএফএফ তারা কিন্তু একটা প্ল্যান নিয়ে হাজির হয়েছে, খুব ভালো একটা প্ল্যান। যদিও সেই প্ল্যান বা সেই প্রপোজালের অবশ্যই তার পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে, কিন্তু একটা বিষয় আমি শুরুতে বলতে চাই একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে। দীর্ঘদিন ধরে আমরা ফুটবলটাকে দেখার সময় এটা উপভোগ করতে গিয়ে বুঝতে পেরেছি যে আমাদের এখানে প্রপার প্রফেশনালিজমের একটা বিরাট বড় অভাব রয়েছে। আমাদের এখানে ফুটবলটাকে যখন এন্টারটেনমেন্ট হিসাবে পেশ করা হয়, যখন আমরা ফুটবলটাকে এন্টারটেনিং ওয়েতে দেখি, সেখানে কিন্তু ভীষণভাবে তার সিরিয়াসনেস থাকে। কিন্তু যখন ফুটবলটাকে আমরা চাই যে খুব প্রফেশনাল ওয়েতে দেখব, এবং আমরাও মোটামুটি ছোটোখাটো কান্ট্রিগুলোর মতো ধীরে ধীরে ফুটবল বিশ্বে উঠে আসবো এবং ভালো কিছু করব, তখনই দেখা যায় প্রপার প্রফেশনালিজমের অভাব রয়েছে। যদিও সেই প্রফেশনালিজম কবে ঠিকঠাক রাস্তায় আসবে, এই আনপ্রফেশনালিজমটা কবে কাটবে, সেটা আমাদের জানা নেই। কিন্তু অন্ততপক্ষে এআইএফএফ তারা তাদের মতো করে আপাতত একটা প্রপোজালকে নিয়ে এসেছে, এবং সম্ভবত ডিসেম্বরের 29 তারিখ মানে সোমবার দিনকে যে মিটিং রয়েছে, বা যেটাকে সবাই প্রায় ধরে নিচ্ছে যে এটা একটা প্রায় ফাইনাল মিটিং, এই মিটিংয়ে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে এই যে প্রপোজাল আপাতত এআইএফএফ নিয়ে এসেছে আইএসএল ক্লাবগুলোর জন্য, সেই 14টা আইএসএল ক্লাব তারা কতটা ম্যাক্সিমাম ওয়েতে রাজি থাকবে, কতজন রাজি থাকবে, কতজন এটাকে অ্যাকসেপ্ট করবে, কতজন রিজেক্ট করবে। এর পাল্টা যা কিছু প্রপোজাল রয়েছে বা এখানে যা কিছু কারেকশনের ব্যাপার রয়েছে, সেটা কতটা সেই দিনকে উঠে আসবে এবং আমরা মোটামুটি কোথাও একটা রাস্তা খুঁজে পাবো কি না। প্রথম ব্যাপারটা সেটা যে খুব ক্লিয়ার আমাদের কাছে যে আপাতত এআইএফএফ কিন্তু একটা রোড ম্যাপ নিয়ে এসেছে, 20 বছরের একটা রোড ম্যাপ নিয়ে এসেছে, এবং তারা যেটা চাইছে যে ফেব্রুয়ারি মাসের 5, 2026 সেই দিন থেকে তারা 2025-26 সিজন স্টার্ট করে দিতে। আর এই যে প্রপোজালটা এসেছে, এই প্রপোজালটা কিন্তু ফুল ফ্লেজড চালু হবে 2026-27 সিজন থেকে। মানে এখানে যারা অ্যাকসেপ্ট করবে তারা 26-27 সিজন থেকে সেই ফরম্যাটটাকে অ্যাকসেপ্ট করতে করতে এগিয়ে যাবে। এবং অবশ্যই যেটা অনেক দিনের ডিমান্ড, যে লং টার্মের একটা প্ল্যান রাখতে হবে, লং টার্মের একটা ভিশন রাখতে হবে, সেটা কিন্তু এআইএফএফ নিয়ে এসেছে। 20 বছরের একটা বিরাট বড় ব্লু প্রিন্ট তারা সামনে নিয়ে এসেছে, এবং অবশ্যই সেই ব্লু প্রিন্টের বেশ কিছু লুফোলস রয়েছে। শুরুটা দেখে বা অন্ততপক্ষে ওপর থেকে দেখে যদি কেউ ভাবে যে খুব ক্লিয়ার পিকচার হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলের জন্য, তাহলে আমাদের অবশ্যই আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে পুরো ক্লিয়ার পিকচারটা পাওয়ার জন্য। প্রত্যেকটা বিষয়কে ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড অবভিয়াসলি একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে আমি এই প্রপোজালকে কীভাবে দেখছি, আমার নিজের পার্সোনাল ওপিনিয়নটা অবশ্যই শেয়ার করবো, এবং তোমরা কীভাবে এই প্রপোজালকে দেখছো, বা অন্ততপক্ষে আগামী দিনে কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ তোমাদের নিজেদের ওপিনিয়ন থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, প্রথম যেটা মেন বিষয় না, সেটা হচ্ছে 20 বছরের একটা প্ল্যান নিয়ে আসা হয়েছে। 2026-27 থেকে সেটা ইমপ্লিমেন্টেড হবে, 2046-47 অবধি সেটা চলবে। 2025-26 কেন নয়, কারণ সময়টা কম, এবং খুব তাড়াতাড়ি সেই প্ল্যানকে 2025-26 ইমপ্লিমেন্ট করা যাবে না, তার জন্য একটু সময় লাগবে, এবং সেই কারণে সময়টা নেওয়া হচ্ছে। কিন্তু 25-26 যে লিগ হবে, সেই লিগটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে সেই লিগটা হবে। অবশ্যই এই প্ল্যানের ছোঁয়া সেখানে থাকবে, কিন্তু মেন প্ল্যানটা 2026 জুন মাসের 1 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। এবং যেটা ন্যাচারাল খুব সাইকেল আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলে চলে, যে জুন মাসের 1 তারিখ থেকে মে মাসের 31 তারিখ অবধি একটা সাইকেল কিন্তু চলবে, সেটাই আমাদের ফুটবলের ক্যালেন্ডার হিসেবে থাকবে। এবং সেখানে যেটা পরিষ্কার বিষয় রাখা হয়েছে, যে টোটাল মিনিমাম 70 কোটির একটা বাজেট নিয়ে আপাতত লিগ শুরু করা হবে। প্রত্যেকটা ক্লাবকে পার্টিসিপেশন ফি হিসাবে 1 কোটি টাকা করে দিতে হবে, এবং তার পাশাপাশি ক্লাবগুলো যেহেতু তারা শেয়ার হোল্ডার হিসেবেও থাকবে, সেখানেও তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে। প্রায় আপাতত যে রিপোর্ট বেরিয়ে যে প্রপোজালটা বেরিয়েছে, সেখানে 70 কোটিকে এইভাবে ভাগ করা হয়েছে যে টোটাল 7 কোটি টাকা কন্ট্রিবিউশন থাকবে এআইএফএফের, 42 কোটি টাকার কন্ট্রিবিউশন থাকবে পার্টিসিপেটিং ক্লাবসগুলোর, যার মধ্যে অবশ্যই 35 কোটি টাকা যেই ক্লাবগুলো পরবর্তী সিজনে কন্টিনিউ করবে সেই ক্লাবগুলোর থেকে নেওয়া অঙ্কটাকে ধরা হচ্ছে, এবং 7 কোটি সেটাকে যেটা ধরা হচ্ছে যে যারা রেলিগেটেড হয়ে যাবে তাদের যে তোমার ইয়েটা থাকবে, মানে কন্ট্রিবিউটিং অ্যামাউন্টটা থাকবে, সেই অ্যামাউন্টের কিছু পোর্শন থেকে তাদেরও কিন্তু পরবর্তী সময়ে টাকা ফিরিয়ে দেওয়া হবে, যাতে তারা রেলিগেশন হয়ে যাওয়ার পরেও রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করে আবারও ভালো ফুটবল খেলার। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, এই 70 কোটির মধ্যে 30% টাকা কিন্তু কমার্শিয়াল পার্টনারদের দিতে হবে। মানে 21 কোটি টাকা যারা কমার্শিয়াল পার্টনার হিসাবে আসবে, এখনও কিন্তু কেউ আসেনি, আগামী দিনে হয়তো কেউ আসবে, এবং তাদের সেই টাকাটা দিতে হবে। সেই 21 কোটি অ্যামাউন্টে যারা আসতে চাইবে
সেটা কারা হবে, কে হবে, কিভাবে হবে, সেটা আমাদের কাছে এখনও অবধি কিন্তু ক্লিয়ার নয়। সম্ভবত 29 তারিখের মিটিংয়ের পর কিছু একটা রাস্তা বেরোবে। এটা হচ্ছে এখন মূল ব্যাপার। অর্থাৎ যদি আমরা খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ভাগ করি, তাহলে টোটাল 42 কোটি টাকার কন্ট্রিবিউশন থাকবে 14টা আইএসএল ক্লাবের, 7 কোটি টাকার কন্ট্রিবিউশন থাকবে এআইএফএফের, এবং 21 কোটি টাকার কন্ট্রিবিউশন থাকবে আগামী দিনে আসা কমার্শিয়াল পার্টনারের। এই টোটাল কন্ট্রিবিউশনে 70 কোটি টাকা নিয়ে কিন্তু আমাদের এখানে লিগটা একটা সিজনের চলবে। দ্বিতীয় যে বিষয়টা এই প্রপোজালের অন্যতম মেজর একটা টকিং পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রমোশন এবং রেলিগেশন, অর্থাৎ পুরো লিগটা 2026-27 থেকে কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ আইএসএল থেকে একটা টিম রেলিগেটেড হয়ে তারা আই লিগে যাবে, আই লিগ থেকে একটা টিম প্রমোটেড হয়ে তারা কিন্তু আইএসএলে আসবে, এবং যে মুহূর্তে তারা আইএসএলে আসবে তারা কিন্তু টোটাল যে কোম্পানি রয়েছে এই যে লিগটা চালানোর জন্য, তারা কিন্তু একটা শেয়ার হোল্ডার হিসেবে ঢুকবে, এবং যে অ্যামাউন্ট অফ মানি বাকি ক্লাবগুলো শেয়ার করছিল সেই অ্যামাউন্ট অফ মানি তাদেরকেও কিন্তু পুলে শেয়ার করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা ব্যাপার, যে এখান থেকে রিটার্ন কি আসবে। প্রথম কথা, যে 1 কোটি টাকা করে প্রত্যেকটা ক্লাব দেবে সেটা কিন্তু কমপ্লিট রিইম্বার্স হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাব তারা কিন্তু সিজনের শেষে এই পার্টিসিপেশনের যে ফিটা রয়েছে সেটা ফেরত পাবে। 2, 70 কোটি যে অ্যামাউন্ট দিয়ে লিগটা স্টার্ট হবে, সেই 70 কোটি অ্যামাউন্ট যখন 96 কোটিতে রিচ করে যাবে রেভিনিউ জেনারেশনে, তারপরে কিন্তু এই 10, 30, 10, 50, 10% হচ্ছে এআইএফএফ নিজের হাতে রাখবে, 30% হচ্ছে যে কোম্পানি আসবে কমার্শিয়াল পার্টনার হিসাবে তারা রেভিনিউ এখান থেকে শেয়ার করবে, 10% হচ্ছে যে ক্লাবটা রেলিগেটেড হয়ে যাবে পরবর্তী সিজনের জন্য তারা রেভিনিউ সেখান থেকে কিছুটা পাবে, এটাকে প্যারাশুট অ্যামাউন্ট হিসেবে ধরা হবে, এবং 50% যেটা এই তিনটের মধ্যে সব থেকে বড়, সেই 50% অ্যামাউন্ট কিন্তু ক্লাবগুলোর মধ্যে সমান পরিমাণে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। নেক্সট যেটা ব্যাপার, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কতগুলো আইএসএল ক্লাব রয়েছে তারা এখানে রাজি হবে। কারণ আমার মনে হয় যে বহু আইএসএল ক্লাব হয়তো সেই দিনকে বলার চেষ্টা করবে, বা অন্ততপক্ষে প্রপোজালের এগেনস্টে যারা থাকবে, বা অন্ততপক্ষে যারা প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করবে না যারা থাকবে, তারা এখানে একটা জিনিস শেয়ার করার চেষ্টা করবে যে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করতে গেলে সেন্ট্রাল রেভিনিউ পুলকে আরও বড় করতে হবে। সেই সেন্ট্রাল রেভিনিউ পুল বড় করার কি রাস্তা এআইএফএফের কাছে রয়েছে সেটা কিন্তু তারা জানতে চাইবে। তো ম্যাক্সিমাম প্রফিট, যেটা আমাদের এখানে কখনোই কিন্তু ক্লাবগুলো খুব একটা চোখে দেখেনি, সেটাকে পাওয়ার জন্য কি রাস্তা রয়েছে এআইএফএফের কাছে, কি ক্লিয়ার পিকচার রয়েছে লং টার্মে, সেটাও কিন্তু ক্লাবগুলো জানতে চাইবে। এটা এর আগে বারবার তারা এফএসডিএলের কাছ থেকেও খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ধরনের ক্লিয়ার পিকচার তাদের কাছে ছিল না, যে কারণে আমরা প্রতি বছর আমরা দেখতাম যে রিপোর্ট বেরিয়ে আসছে ইকোনমিক টাইমসে যে আইএসএল ক্লাব তারা কিন্তু লসে রান করছে, কেউ 25 কোটি, কেউ 20 কোটি, কেউ 15 কোটি, তাদের কিন্তু বছরে লস হচ্ছে, এবং এই লসটাকে মেরামত করার যে রাস্তা, সে রাস্তা কিন্তু এফএসডিএলও দেখাতে পারেনি। সেই কারণে বহু ক্লাব তারা কিন্তু ফেড আপ হয়ে গেছিলো। 2-3টে ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা বারবার তাদের বেস চেঞ্জ করেছে, ওনারশিপ চেঞ্জ হয়েছে, অনেকগুলো আইএসএল ক্লাব তাদের ইন্টারনাল ওনারশিপও চেঞ্জ হয়েছে। এটা কিন্তু একটা ফ্যাক্টর, এবং এটা একটা মেজর ফ্যাক্টর যদি একটা বড় অঙ্কের প্রফিট জেনারেশনের রাস্তা না পাওয়া যায়। ইটস আ ভেরি গুড প্রপোজাল। এটাকে অ্যাকসেপ্ট করার মতো অনেক কটা রিজন রয়েছে, আবার অ্যাকসেপ্ট না করার মতো কিছু রিজন রয়েছে, কিন্তু রিজেক্ট করে দেওয়ার মতো সিচুয়েশনে কি কোনো টিম আপাতত রয়েছে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, যে রিজেক্ট করে দেবো, আমি খেলবো না, কটা টিম সেই জায়গাতে রয়েছে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার মনে হয় যে কলকাতার ক্লাবগুলোকে বাদ দিয়ে বাকি অনেক ক্লাবের যা সিচুয়েশন, সেখানে তারা কিন্তু রিজেকশনের জায়গাতে নেই। আইদার তাদের অ্যাকসেপ্ট করতে হবে, অথবা তাদেরকে ইন্ডিয়ান ফুটবল থেকে পুরো পাত্তাড়ি গুটিয়ে নিতে হবে। ওড়িশা এফসি তাদের একটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিফট চলছে, ইন্টারনাল কিছু প্রবলেম চলছে। মুম্বাই সিটি এফসি থেকে সিটি ফুটবল গ্রুপ বেরিয়ে গেছে, বহুদিন ধরে রণবীর কাপুর আর বিমল পারেখ জানেই না কী চলছিল, কমপ্লিটলি সিটি ফুটবল গ্রুপ সেটাকে হ্যান্ডেল করছিল। কেরালাতে অনেক দিন ধরে ম্যানেজমেন্ট চেঞ্জ হবে, এটা সেটা হাবিজাবি অনেক কিছু চলছে। হায়দ্রাবাদ বেস চেঞ্জ করে এসসি দিল্লি হয়েছে, তারা তো এখন ইন্ডিয়ান ফুটবলের বলটাই গড়াতে পারলো না, তাদের সামনে এই ধরনের একটা সিচুয়েশন। তো প্রবলেম কিন্তু ইন্ডিয়ান ফুটবলের রয়েছে এই ক্লাবগুলোর, তো তারা পুরোপুরি রিজেক্ট করে দেওয়ার মতো সিচুয়েশনে কিন্তু নেই। রিজেকশন মানে তাদের ক্লাবের ঝাঁপ বন্ধ, কোনো রাস্তা নেই। তবে আমার পার্সোনালি মনে হয় যে ম্যাক্সিমাম ক্লাবস দে উইল এগ্রি উইথ দিস, এবং অবশ্যই এআইএফএফও ক্লাবগুলোর যে আদার কোয়ারিজ রয়েছে সেইগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে। অ্যান্ড হোপফুলি ভাই আমরা ইন্ডিয়ান ফুটবল সিজন 2025-26 অফিসিয়ালি ফার্স্ট ইয়ার লিগ মানে টপ টিয়ার লিগ দেখতে
পাবো। ফেব্রুয়ারি 5 না হলেও ফেব্রুয়ারি 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, বাট দেখতে পাবো এবং সেটা কনফারেন্সের ভিত্তিতেই চলবে, মানে দুটো কনফারেন্সে ভাগ করে চলবে, যেটা আপাতত প্রপোজাল রয়েছে, এবং 26-27 থেকেই ফুল ফ্লেজেড যে ফরম্যাট প্রপোজাল হয়েছে সেটা থাকবে। এটা আমার ওপিনিয়ন, আমি শেয়ার করলাম, তোমাদের ওপিনিয়ন তোমরা শেয়ার করতে থাকো। ম্যাক্সিমাম ব্যাপারটাই কভার করলাম, তবে অনেক প্রপোজাল রয়েছে, সবটাকে পয়েন্ট ওয়াইজ হয়তো শেয়ার করাটা একটা ভিডিওর মধ্যে পসিবল না, অনেক লেন্দি ব্যাপার। তবে হ্যাঁ, যদি আমি কিছু আরও লুপ হোলস খুঁজে পাই বা যদি কোনো খুব হার্ড টকিং পয়েন্ট আমি খুঁজে পাই, ডেফিনেটলি পরে একটা ভিডিও বানিয়ে আবারও সেটাকে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়নগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।